বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র হলো তারাপীঠ। আসলে এই তারাপীঠ মন্দির পার্শ্ববর্তী শ্মশান ও তারামায়ের আরাধনা এবং তন্ত্র সাধনার জন্য অত্যন্ত পবিত্র স্থান বলে বিবেচিত হয় বা আমরা জেনেও আছি। এই মন্দিরের অধিষ্ঠাত্রী তারামায়ের আরাধনা করার জন্য প্রতিদিন অগন্তিক প্রচুর লোক এখানে উপস্থিত হন। কিন্তু আপনি কি জানেন বহু প্রাচীন এই হিন্দু তীর্থক্ষেত্র প্রতিষ্ঠার আসল রহস্য কি? আসলে এই তারাপীঠ মন্দিরটি কিভাবে তৈরি হয়েছিল, কে প্রথম এই তারাপীঠ মন্দির নির্মাণ করেছিলেন, আজ এই বিষয়ে বিস্তারিত আপনাদের জানাবো। এবং তার সঙ্গে আরও যেটা জানাবো সেটা হচ্ছে এই তারাপীঠ যে জায়গাটা আপনারা জানেন বা আপনারা ঘুরে আসছেন, মায়ের পুজো দিচ্ছেন, মায়ের কাছে যাচ্ছেন, কিন্তু আদেও জানেন না এই তারাপীঠ জায়গাটা আসলে কী নামে পরিচিত ছিল আগেকার দিনে। আজ আমরা যাকে তারাপীঠ বলে চিনি, চলুন আপনাদের সামনে পুরো ইতিহাস তারাপীঠ সম্পর্কে তুলে ধরছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। এই তারাপীঠ মন্দিরকে নিয়ে প্রায় আজ থেকে 800 বছর আগের একটি ঘটনা আমরা আজ আপনাদের সামনে তুলে ধরছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি ভালোভাবে বুঝতে পারবেন তারাপীঠ মন্দির কিভাবে নির্মাণ হয়েছিল এবং এই তারামা এখানে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আসল রহস্যটা জানলে আপনার মনের মধ্যে এই তারা মায়ের জন্য কিংবা এই তারাপীঠের জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়ে যাবে। প্রাচীন ইতিহাস বলছে আজ থেকে প্রায় 800 বছর আগে, তারও বেশি হতে পারে, তারাপীঠ অঞ্চলটির নাম ছিল চণ্ডীপুর। আসলে বুঝতে পারছেন, কথিত আছে বীরভূমের রত্নাগড়ের বাসিন্দা একজন বিখ্যাত বণিক ছিলেন যিনি সবসময় বাণিজ্য করতেন। আসলে দত্ত টাইটেলটা যখনই আমরা শুনি তখনই বুঝতে পারি এরা ছিল একসময় ভালো ব্যবসায়িক, যারা বাণিজ্য সম্পর্কে ভালো ধারণা তাদের মধ্যে থাকতো। কথিত আছে বীরভূমের রত্নাগড়ের বাসিন্দা একজন বিখ্যাত বণিক জয় দত্ত সওদাগর বাণিজ্য করে জলপথে ফিরছিলেন। এই পথ ধরেই কিন্তু সে ফিরছিলেন। নৌকা করে দ্বারকা নদী পার হবার সময় এই চণ্ডীপুর নামক স্থানটিতে বিশ্রাম গ্রহণ করার জন্য তিনি কিন্তু থেমে যান। কিন্তু এই স্থানেই তার সঙ্গে ঘটে যায় একটি বিশাল দুর্ঘটনা। চণ্ডীপুরে বিশ্রাম গ্রহণের সময় বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হয় জয়দত্ত বণিকের ছেলের। অস্বাভাবিকভাবে ঘটে গেল ছেলের মৃত্যু। সেই সময় ছেলের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন জয়দত্ত বণিক। ছেলের মৃতদেহ নিয়ে সারা রাত তিনি জাগছেন। এরপর এই জয়দত্তর সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেল, তার ছেলের মৃত্যুর পরেই কিন্তু একটি কুমারী মেয়ে ভরণ সাজে পায়ে আলতা পরে তার সামনে এসে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করছে, বাছা তোমার এই নৌকোর মধ্যে আছেটা কি? তখন এই জয়দত্ত রেগে গিয়ে এই কুমারী মেয়েকে বলল, নৌকার মধ্যে ছাই আছে। তখন এই কুমারী মেয়ের রাগ হয়ে গেল। আসলে এই কুমারী মেয়েকে বুঝতেই পারছেন আপনারা। তারপর কুমারী মেয়ে চলে গেল। চলে যাওয়ার পরে হঠাৎ করে এই জয়দত্ত দেখতে পেল তার নৌকোর মধ্যে যত কিছু ছিল সব ছাই হয়ে গেছে। তখন তার মনের মধ্যে একটা আলাদা রকমের ধারণা তৈরি হলো এবং সে ভাবলো যে সেই কুমারী মেয়েটি কে ছিল। সারা রাত্রি জাগার পরে তারপর সকাল হয়ে গেল। তার নৌকোর মধ্যে যে মাঝিরা ছিল তারা রান্নার ব্যবস্থা করছে। রান্নার ব্যবস্থা করার সময় তারা একটি শোল মাছ কেটেছে, সেই শোল মাছটি রান্না করবে বলে। সেই শোল মাছটি কাটার পরে আপনারা বর্তমান এখন তারাপীঠ গেলেই দেখতে পাবেন তারাপীঠের পাশেই শ্মশান লাগোয়া যে দ্বারকা নদীটি আছে, সেই নদীতে কিন্তু তখন তারা এই মাছ ধুতে গিয়েছিল। আসলে ব্যাপারটা এমনই, যে জায়গাটায় আজ তারাপীঠ সেটা একসময় কিন্তু তারাপীঠ ছিল না, জঙ্গল ছিল। আর এই জঙ্গলেই বিশ্রাম করছিল এই জয়দত্ত। আর তখনই তার মাঝিরা এই শোল মাছটাকে সেই জলের মধ্যে ধুতে গিয়েছিল। ধুতে যাওয়ার সময় হঠাৎ করে এই জয়দত্ত দেখতে পায় সেই মাছটা, কাটা মাছটা কিন্তু জ্যান্ত হয়ে জলের মধ্যে স্রোতে ভেসে চলে গেল। হঠাৎ তার মনে একটা ধারণা তৈরি হলো, এই মাছটা যদি জ্যান্ত হয়ে যায় জলের স্পর্শ পেয়ে, তাহলে আমার ছেলের প্রাণও তো ফিরে পেতে পারে এই জলে স্পর্শ করালে। তখন তার ছেলেকে সে জলের মধ্যে স্পর্শ করায় এবং তার ছেলেও প্রাণ ফিরে পায় এবং তার ছেলে প্রাণ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা জয় তারা বলতে বলতে কিন্তু বেঁচে উঠল।
এমন সময় জয় দত্ত ভালোভাবেই বুঝে গেল যে সেই কুঁয়ারি মেয়ে আসলে আর কেউ ছিল না, সে ছিল স্বয়ং তারা মা। তারপরে রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরেই সেই রাতেই কিন্তু স্বপ্ন দেয়। স্বপ্নে মা তারা বলেন সেই স্থানের একটি শ্বেত শিমল গাছের নিচে একটি শিলা বিগ্রহ আছে। সেই শিলা বিগ্রহটি যেন একটি মন্দির প্রতিষ্ঠা করে সেখানে রেখে পুজো করা হয় প্রতিনিয়ত। তারপরের দিনই জয় দত্ত তার সেনাদেরকে নিয়ে এই জঙ্গলে চলে যায়। জঙ্গলে যাওয়ার পরে সেই শ্বেত শিমল গাছের তলায় এই শিলা বিগ্রহটি উদ্ধার করে। এই শিলা বিগ্রহটি উদ্ধার করার পরে সেই তারাপীঠ যে জায়গাটায় আজ বর্তমান, সেখানে কিন্তু প্রতিষ্ঠা করেছিল এই জয় দত্ত। তারপরে সে যেহেতু সেখানকার বাসিন্দা নয়, তার জন্য পাশের গ্রামের এক ব্রাহ্মণকে সে এ দায়িত্ব দিয়ে যায় এবং প্রতিনিয়ত পুজো করার উপদেশ দিয়ে যান। এরপরে বহুবার সেই মন্দির নানাভাবে সংস্কারের কাজ হয়েছে। সবশেষে 1808 সালে মল্লারপুর অঞ্চলের জমিদার জগন্নাথ রায় নতুনভাবে নির্মাণ করেন এই তারাপীঠ মন্দির, আজ যেটা এখন বর্তমান আছে। সেই সময় থেকে এই মন্দিরে পূজিত হয়ে আসছেন মা তারা। এই একটি ঘটনা আপনারা শুনলেন যেটা মা তারার প্রতিষ্ঠা নিয়ে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও একটি ঘটনা আপনারা শুনে আছেন। সেই ঘটনাটি হচ্ছে হিন্দু পুরাণ অনুসারে শিবের যখন রুদ্র তাণ্ডব হয়েছিল, সেই রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল। তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয়েছে। আসলে 51টি সতীপীঠের কথা আপনারা সকলেই শুনেছেন। আমরা যদি উদাহরণস্বরূপ আপনাকে বলি, তো আমাদের এই মুর্শিদাবাদের মধ্যে কিরিটেশ্বরী মন্দির আছে। বীরভূমে চলে যাবেন তখন তারাপীঠ মন্দির পাবেন, তারপরে ফুল্লরা মন্দির পাবেন, লাভপুরে এবং বোলপুরে কঙ্কালীতলা মন্দির পাবেন। এইরকম যেমন আমি 4টে উদাহরণ আপনাদের দিলাম, এইরকম 51টি পীঠ মায়ের কিন্তু এই গোটা ভারতবর্ষের মধ্যে রয়েছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে মা কিন্তু একটাই, তার খণ্ড খণ্ড সব বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়েছিল বলেই সব জায়গায় একটা করে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। সব মূর্তি কিন্তু আবার মায়ের দেখা যায় না। যেমন তারাপীঠ গেলে আপনি মায়ের মূর্তি অবভিয়াসলি দেখতে পারবেন, কিন্তু কিরিটেশ্বরী মন্দির গেলে মায়ের যে শিলাবিগ্রহ আছে সেই শিলাবিগ্রহ আপনি কিন্তু দেখতে পারবেন না। সেটি আবার সবসময়ের জন্য ঢাকা থাকে এবং প্রতি বছর দুর্গাপূজার সময় অষ্টমীর দিন সেই কাপড়টি পরিবর্তন করা হয় এবং কেউ না দেখে সেটাকে পিছন দিকে ঘুরে কাপড়টি পরিবর্তন করা হয়। এক একটি মা এক এক রকমভাবে ধারণ করে আছে আমাদের এই ভারতবর্ষের মধ্যে। তারাপীঠকেও 51টি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারাপড়া দ্বারকা নদীর পূব পারে চণ্ডীপুর আজ তারাপীঠ। তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম্য শক্তিপীঠ বা মহাপীঠ হিসেবে। এই তারাপীঠের কথা যখন আমরা বলি, তারাপীঠের কথা বলার সঙ্গে সঙ্গে আর একজনের কথা না বললেই নয়। তারাপীঠ থেকে মাত্র 2 কিলোমিটার ডিফারেন্সে সাধক বামাখ্যাপার কথা। তারাপীঠের অপর এক আকর্ষণ হলো পূজারী সাধক বামাখ্যাপা, যিনি একধারে পাগল সন্ন্যাসী ও শ্মশানে তন্ত্র সাধনায় ব্রতী হয়েছিলেন। মন্দিরের কাছেই তার আশ্রম রয়েছে, যেখানে ভক্তদের নিয়মিত ঢল নামে। কথিত আছে এই বামাচরণ এই মন্দিরে সাধনা করে সিদ্ধি লাভ করেন ও বহু অসাধ্য সাধন করেন। মা তারার উদ্দেশ্যে নিবেদিত ভোগ নিজেই গ্রহণ করে উনি অন্যান্য সাধকদের বিরাট ভাজনও হন। জনচিত্তে একথা অনেক দিন থেকেই প্রচলিত। সে সতীর 3য় নয়ন এখানে পড়েছিল, যদিও এই ঘটনার কোনো পৌরাণিক ভিত্তি নেই। তারাপীঠকে সতীপীঠের একটি বলে মানা হয়, তবে কাহিনীটিকে প্রতীকী ধরলে সহজেই বোঝা যায় তারাপীঠ এক মহাশক্তির আরাধনা ক্ষেত্র। তো আজকের ভিডিওতে তারাপীঠের যে ইতিহাস, সেই ইতিহাস আমি আজ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন।